এবার আমরা দেখব সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে কি দ্যাট আছে, আছে। এবার দেখব প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট কে ছিল আই, সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট কে ছিল ইউ। তাহলে সাবজাংটিভ হওয়ার যে থ্রি টার্মস অ্যান্ড কন্ডিশন তিনটাই মান্য করেছে। কিন্তু সাবজাংটিভ সেম টার্মস আছে প্রপোজ, উভয় ক্লজের সাবজেক্ট ভিন্ন হয়েছে এবং ক্লজ মার্কার হিসাবে দ্যাট আছে। তাহলে অ্যান্সার কি হবে, আই প্রপোজ দ্যাট, দেন সাবজেক্ট বসবে ইউ, দেন ভার্বের বেস ফ্রম। এই যে শুডটা দেখতেছেন এটা কিন্তু উঠে গেল, কোনো ধরনের অক্সিলিয়ারি ভার্ব, মডেল অক্সিলিয়ারি কিচ্ছু বসবে না, ডিরেক্ট দ্যাট সাবজেক্ট ভার্বের বেস ফ্রম। তবে এই কোশ্চেনগুলো এমসিকিউতে আসলে অনেকভাবে, এই জন্য আপনার ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে, ঘোরানো সম্ভব কিন্তু, হ্যাঁ, পাজেল করা সম্ভব স্টুডেন্টদের দিকবে, কঠিন করা সম্ভব কিন্তু এটা। আমরা দেখব ইট ইজ নেসেসারি দ্যাট, আমরা পরের সেন্টেন্সে দেখি। তো আমরা দেখলাম ইট ইজ নেসেসারি, এটা প্রিন্সিপাল ক্লজ, ওকে। দ্যাট আছে, আমরা দেখে ফেলি প্রিন্সিপাল ক্লজের মধ্যে কি এমন কোন শব্দ আছে কি না যেটা দিয়ে সাবজাংটিভ বোঝায়। আমরা দেখেছি নেসেসারি আছে, একটু ভালো করে দেখেন, নেসেসারি আছে, এই যে নেসেসারি কনসেপ্টটা পেয়ে গেছি। এবার আমরা দেখব সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে দ্যাট আছে কিনা, দ্যাট রয়েছে। এই ক্লজের সাবজেক্ট কে ছিল ইট, সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট কে ছিল হি। তাহলে উভয় ক্লজের সাবজেক্ট ভিন্ন, নেসেসারি আছে, সাবজাংটিভ সেম টার্মস আছে এবং সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে দ্যাট রয়েছে, বুঝে ফেলেছি এটা সাবজাংটিভ। তাহলে অ্যান্সার কি করে ফেলবো আমরা, দেখেন অ্যান্সারটা লিখে ফেলি, ইট ইজ নেসেসারি। খেয়াল করবেন, ইট ইজ নেসেসারি দ্যাট, তারপরে বসে যাবে সাবজেক্ট, বসে গেল হি, তারপর বসে যাবে ভার্বের বেস ফ্রম, হি ফাইন্ড। আপনার কাছে মনে হতে পারে যে ইট ইজ নেসেসারি, এটা তো প্রেজেন্ট টেন্স, আবার তাহলে পরের ক্লজও প্রেজেন্ট হবে, আমি কিন্তু সেটা আবার রিপিট করতেছি। দেন কনসেপ্টটা ইট ইজ নেসেসারি, এটা প্রেজেন্ট টেন্স, তাহলে সাবঅর্ডিনেট ক্লজও কিন্তু প্রেজেন্টই হওয়ার কথা ছিল। তার উপর দেখেন হি, থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সাথে এস যোগ হয়েছে, ভার্ব সিঙ্গুলার হয়েছে, এটাই কিন্তু আমাদের মস্তিষ্কে গাঁথা থাকে। কারণ এটা আমরা এটার সাথে ওই সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট থার্ড পারসন হলে ভার্বের সাথে এস অর এর যোগ, এটা আমরা অনেক এত অভ্যস্ত বের হয়ে আসতে পারি না। কিন্তু খেয়াল রাখতে হবে সাবজাংটিভ এই টেন্সকে মানে না, সাবজেক্টকে মানবে না, সিকোয়েন্স, কোনো সিকোয়েন্স অফ টেন্স যেটা, সেটা কখনোই মান্য করে না। তাহলে আমরা কি লিখব, ইট ইজ নেসেসারি দ্যাট, দেন সাবজেক্ট হি, তারপরে ভার্বের বেস ফ্রম, ফাইন্ড, নট ফাইন্ডস, ফাইন্ড দ্য বুকস, ফাইন্ড দ্য বুকস। এই কনসেপ্টটাকে একটু খেয়াল করতে হবে, ঠিক আছে। সাবজাংটিভ নিয়ে আমি প্রচলিত, আপনারাও দেখবেন আর এই লেকচারটাকে মিল করবেন যে আসলে ডিফারেন্স বিটুইন যেটা আমাদের লেকচারের সাথে আর্ট অফ ইংলিশের যে লেকচারগুলো দেওয়া হয় সেটার সাথে আপনি অন্যান্য লেকচারগুলো কম্পেয়ার করতে পারেন, ঠিক আছে। তো কনসেপ্ট সাবজাংটিভ নিয়ে এত মানে লেম কথাবার্তা বলেছে, সাবজাংটিভ যেটা সাবজাংটিভের সাথে আলটিমেটলি যায় না। তো এই যে কনসেপ্টটা পুরো বইয়ের রেফারেন্সগুলো দিয়ে আমরা কথা বলতে পারি, ঠিক আছে। আমাদের প্রচলিত যে বইগুলো আছে আসলে সাবজাংটিভ নিয়ে ক্লিফস্টোফেলের 184 পেজে আছে, তারা একটা কনসেপ্টই দিছে যে আপনি যদি সাবজাংটিভ নির্ণয় করতে পারেন, সাবঅর্ডিনেট ক্লজের গঠন হবে দ্যাট, সাবজেক্ট, ভার্বের বেস ফ্রম। এটা ক্লিফসের একটা কনসেপ্ট। ব্যারন্সের প্রবলেম নাম্বার 27 থেকে 34 পর্যন্ত তারা ক্লিফসের সাথে একমত পোষণ করেছে এবং কিন্তু একটা জায়গাতে দ্বিমত পোষণ করেছে, সেটা হচ্ছে এই চারটা শব্দ। সেই চারটা শব্দ কি, নেসেসারি, খুব ভালোভাবে নোট করে রাখবেন, নেসেসারি, ইম্পর্টেন্ট, ইম্পারেটিভ এবং এসেনশিয়াল। এই যে চারটা শব্দ একদম শেষে আমরা লিখেছি, নেসেসারি, ইম্পর্টেন্ট, ইম্পারেটিভ এবং এসেনশিয়াল, এই চারটা শব্দকে ব্যারন স্বীকৃতি দিছে সাবজাংটিভ অফ অ্যাডজেক্টিভ, সাবজাংটিভ অফ অ্যাডজেক্টিভ। তারা ক্লিফসের সাথে একমত। আমরা প্রিন্সিপাল ক্লজের মধ্যে যদি এই শব্দ পেয়ে থাকি, সাবজাংটিভের চিরায়ত নিয়ম কি বললাম, দ্যাট, সাবজেক্ট, ভার্বের বেস ফ্রম। তবে ব্যারন্স বলছে যদি প্রিন্সিপাল ক্লজের মধ্যে, এটা কারেক্ট, এই চারটা শব্দ নেসেসারি, ইম্পর্টেন্ট, এসেনশিয়াল এবং ইম্পারেটিভ, এই চারটা শব্দ যদি থেকে থাকে, তাহলে আমরা ওই যে দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে যেভাবে সিম্পল করি এরকম, অর্থাৎ টু প্লাস ভার্বের বেস করা যায়।
উদাহরণ দেখেন, ইট ইজ নেসেসারি টু, এই কনসেপ্টের এবার প্রিন্সিপাল সাবঅর্ডিনেট ক্লজের মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত টু ফাইন্ড দ্য বুকস, টু ফাইন্ড দ্য বুকস। পরের বাক্য আমরা দেখি একই কনসেপ্টের, ইট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট, এর মধ্যে কি সাবজাংটিভ কনসেপ্ট আছে? আছে, ইম্পর্টেন্ট। প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট কে? ইট। সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট কে? উই। তাহলে আবার আমরা বুঝে ফেলেছি সাবজাংটিভ সেন্টেন্স পেয়েছি, উভয় ক্লজের সাবজেক্ট ভিন্ন হয়েছে এবং সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে দ্যাট রয়েছে। তাহলে সাবজাংটিভের পুরো সত্য কিন্তু মেনেছে বাক্যটি। এবার আমরা দেখি, ইট ওয়াজ নেসেসারি বা ইট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট, তারপর কি বসবে? দ্যাট বসে গেল। তারপর কে বসবে? সাবজেক্ট, উই সাবজেক্ট। দেন কি বসবে? ভার্বের বেস ফ্রম, ডিলে বসে গেল, ডিসকাশন। অ্যাকর্ডিং টু ক্লিভস এই বাক্যটা পুরোটা কিন্তু কারেক্ট ফর্ম। কিন্তু ব্যারন্সের প্রবলেম নাম্বার আমি আবার বলি 27 থেকে 35 or 34 পর্যন্ত তারা বলেছে প্রিন্সিপাল ক্লজের মধ্যে যদি এই চারটা শব্দ থাকে, ইম্পর্টেন্ট, এসেনশিয়াল, ইম্পারেটিভ অ্যান্ড নেসেসারি, তারা বলছে এই চারটা শব্দ থাকলে এভাবেও আপনি সলভ করতে পারবেন। ইট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট, তারপরে ওই দ্যাটের পরিবর্তে টু আনবেন, দেন ভার্বের বেস ফর্ম, টু ডিলে ডিসকাশন, শেষ করে দিতে হবে এইভাবে। আবার পিয়ারসন টোফেল আরও ভয়ঙ্কর কথা বলছে, বাট সেইখান থেকে আসলে আলটিমেটলি কোশ্চেন খুব কমই আসে। ওরা সকল অ্যাডজেক্টিভের ক্ষেত্রেই একটা চেঞ্জ, সকল অ্যাডজেক্টিভ মানে আপনি অ্যাডজেক্টিভ, এই যে এর মধ্যে অ্যাডজেক্টিভ, এই যে ইট ইজ নেসেসারি, এটা কিন্তু অ্যাডজেক্টিভ ছিল, লিঙ্কিং ভার্বের কনসেপ্টে যেতে হবে। তো আমরা দেখলাম তাহলে সাবজাংটিভ নিয়ে আমরা কি বললাম। প্রথমত বাক্য থাকবে, ঠিক আছে, সাবজাংটিভের সেন্টেন্স আমি আরেকবার বলে ফেলি, প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, ঠিক আছে। প্রিন্সিপাল ক্লজের মধ্যে এই সেন্টেন্সগুলো থাকবে, এই ওয়ার্ডগুলো থাকলে আপনি বুঝতে পারবেন যে এটা সাবজাংটিভ থেকে এসেছে। আচ্ছা, তারপরে সাবজাংটিভ ওই শব্দ দেখেই যে আপনি একদম ডিসিশন নিয়ে ফেলবেন যে এটা সাবজাংটিভই হয়েছে, না, নেভার। আপনি দেখবেন প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে উভয় ক্লজের সাবজেক্ট কি ভিন্ন কিনা, ভিন্ন হতেই হবে, না হলে সেটা সাবজাংটিভ কিন্তু হবে না, ঠিক আছে, না হলে আবার সেই টেন্সের নিয়মে চলে যাবে। আমরা দেখতেছিলাম সাবজাংটিভের যে কনসেপ্টগুলো নিয়ে কিন্তু ক্লিয়ার কনসেপ্ট বলা হয়েছে। কিন্তু এখন ধরেন এই সেন্টেন্সটা আসলো, সেকেন্ড সেন্টেন্সটা দেখেন, শি আস্কড, এটা প্রিন্সিপাল ক্লজ, ভালো। দ্যাট থেকে এটা সাবঅর্ডিনেট ক্লজ। আমরা এবার দেখব যে প্রিন্সিপাল ক্লজের মধ্যে সাবজাংটিভ আছে কিনা, সাবজাংটিভ কনসেপ্ট আছে কিনা। আমরা দেখেছি আর্স, এই যে দেখেন আর্স। তাহলে এই যে দেখেই কিন্তু ডিসিশন নেওয়া যাবে না, সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে দ্যাট আছে কিনা, আছে। অনেকেই এই ভুলটাই করে ফেলে, ও আর্স দেখেছি, এটা তো সাবজাংটিভ। এই যে প্রিন্সিপাল ক্লজটি সাবজেক্টকে, শি, সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্টকে, শি, উভয় ক্লজের সাবজেক্ট এক হয়ে গেছে, এটা সাবজাংটিভ হিসাবে তার যোগ্যতা হারিয়েছে। তখন আমি কি করব? তখন আমাকে ওই সিকোয়েন্স অফ টেন্সের মতো করে, সিকোয়েন্স অফ টেন্স আমাকে যা বলেছে সেটাই করে ফেলবো। কি বলেছে? শি আস্কড, প্রিন্সিপাল ক্লজ পাস্ট টেন্স, সাবঅর্ডিনেটও আমি পাস্ট করে ফেললাম, দ্যাট শি ডু না ডিড দ্য টাস্ক লাস্ট নাইট। এই জায়গাটা কিন্তু খুব ভালোভাবে দেখতে হবে, ঠিক আছে, যে এটা কিন্তু সাবজাংটিভ হয় নাই। কেন হয়নি? এর উভয় ক্লজের সাবজাংটিভের কিন্তু দুটো টার্মস মেনে ছিল। প্রিন্সিপাল ক্লজের মধ্যে সাবজাংটিভ কনসেপ্ট রয়েছে এবং সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে দ্যাট রয়েছে, কিন্তু সাবজাংটিভ বলে আমরা স্বীকৃতি দিতে পারি নাই। কেন? উভয় ক্লজের সাবজেক্ট একই ছিল। তখন আমি সিকোয়েন্স অফ টেন্সের ধারাতে ফিরে গিয়েছি। প্রিন্সিপাল ক্লজ শি আস্কড পাস্ট টেন্সে ছিল, সাবঅর্ডিনেট ক্লজও ডিড করেছি, পাস্ট টেন্সে করেছি। আমরা উপরের বাক্যটা দেখি, দ্য ডক্টর সাবজেক্ট সাজেস্টেড, এই যে সাজেস্ট দেখেছি,
সাজেস্ট দেখে, অর্থাৎ আমরা খুব চমৎকার করে এখানে লিখেছি সাজেস্ট। এই যে সাজেস্ট দেখে আমরা বুঝে ফেলেছি এটা সাবজাংটিভ, প্রথম কনসেপ্ট। আচ্ছা, কিন্তু দেখেন এই যে দ্য ডক্টর সাজেস্টেড শি নট স্মোক, সাবজেক্ট টু ভিন্ন ছিল কিন্তু অ্যাবসেন্স ছিল কে? দ্যাটের অ্যাবসেন্স ছিল, দ্যাট ছিল না এখানে। তাহলে এটাকেও আমরা সাবজাংটিভ বলতে পারবো না। তখন আমরা অ্যাজ ইউজুয়ালি সেন্টেন্সের মতো দেখেন কিভাবে লিখি। দ্য ডক্টর, খুব মনোযোগ দিয়ে দেখেন, দ্য ডক্টর সাবজেক্ট, সাজেস্টেড ভার্ব, সাজেস্টেড। তো ভার্বের পরে কার জায়গা? অবজেক্টের জায়গা। শি, শি তো আর অবজেক্ট না, শি এর অবজেক্ট কি? হার। নট টু স্মোক, সিম্পল সেন্টেন্সে কনভার্ট করা হলো, নট টু স্মোক। ঠিক আছে, এই যে কনসেপ্টগুলো নিয়ে আসা হলো। টু কেন নিয়ে আসা হলো? আসলে একই সিম্পল সেন্টেন্সে একের অধিক ভার্ব থাকলে সেই সেন্টেন্স দিয়ে যদি উদ্দেশ্য বোঝায়, মোটিভ বোঝায়, তখন আমরা সর্বশেষ ভার্বটিকে ইনফিনিটিভ করে দিই। আর যদি মোটিভ না বোঝায় তাহলে জেরান করে দিই, ভার্বের আইএনজি করে দিই। কনসেপ্টটা হচ্ছে এটা। সো এটার সাথে অভ্যস্ত আছে। আমরা দেখেছি সাবজাংটিভ কিন্তু এই কনসেপ্টটা খুব মানতে হবে, তিনটা শর্ত মানবে। প্রিন্সিপাল ক্লজের মধ্যে বারবার কিন্তু একটাই লেকচার, এটার লেকচার একটাই, একটা কথাই, সাবজাংটিভ চেনার জন্য এই শব্দগুলোর আয়ত্ত আনতে হবে, যে এটা দেখে আমি বুঝবো সাবজাংটিভ। আমরা স্পষ্ট করে এখানে লিখে দিয়েছি। এটা দেখার পরে আমরা বুঝবো সাবজাংটিভ নিয়ে প্রথম সিদ্ধান্ত নিব। এরপরে দেখবো সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে দ্যাট আছে কিনা। এরপরে দেখবো উভয় ক্লজের সাবজেক্ট এক না ভিন্ন। যদি ভিন্ন হয় তাহলেই সাবজাংটিভ বলবো, বাট যদি সেম হয়, উভয় ক্লজের সাবজেক্ট যদি একই হয়ে থাকে, তাহলে সেটা সাবজাংটিভ হিসাবে তার সমস্ত যোগ্যতা হারাবে। তো তখন আবার সিকোয়েন্স অফ টেন্সের নিয়মে আমরা করে ফেলবো। এটা হচ্ছে সাবজাংটিভ নিয়ে। তো সাবজাংটিভ লেকচারটা খুব ভালোভাবে বুঝতে হবে। সাবজাংটিভ খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস এবং সহজ টপিকস, ঠিক আছে। পরবর্তীতে আমরা অ্যাডমিশন টেস্টের জন্য ধারাবাহিকভাবে আমরা ক্লাস আসলে করতে থাকবো, পাবলিশ করতে থাকবো ক্লাস। এবং রিটেন কনসেপ্ট নিয়ে, আসলে রিটেন নিয়ে আমাদের খুব দ্রুতই একটা বই বের হচ্ছে বাজারে। রিটেন নিয়ে আসলে কোনো গাইডলাইন ভিত্তিক কোনো বই নিয়ে আমি দেখেছি এরকম, বাট সেটা আদেও স্টুডেন্টদের জন্য ইফেক্টিভ হবে না। তো খুব দ্রুতই আমাদের একটা বই প্রকাশিত হচ্ছে যাচ্ছে, উইদিন 1 উইক অর 10 ডেজের মধ্যেই আমরা সেটা করে ফেলবো, রিটেন নিয়ে একটা বই। তো অবশ্যই আমাদের সাথে থাকবেন। ক্লাস খুব মনোযোগ দিয়ে আসলে দেখতে হবে। অনেক লেকচার তো এখন হচ্ছে, মনোযোগ দিয়ে দেখাটাই শ্রেয় হবে। অ্যাডমিশন একটা খুবই কম্পিটিটিভ এক্সাম হতে যাচ্ছে এবং এবারের কোশ্চেনের ধারা হয়তো চেঞ্জ হবে কিছুটা অন্যান্য বছরের তুলনায়। সো টপিকসগুলো সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট না নিয়ে পরীক্ষার হলে যাওয়া খুব বোকামি হবে। ভালো থাকবেন। আমরা খুব দ্রুতই পরবর্তী লেকচার ভার্ব কনসেপ্ট নিয়ে আমরা চলে আসবো, যেহেতু আমরা সাবজাংটিভ ভার্ব অর্থাৎ মিসেলেনাস অফ ভার্বের বিবিধ টপিকস নিয়ে আমরা আলোচনা করব।